নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। কালো হীরার রাজত্বে ফের কুলটিতে, কার আশীর্বাদে চলছে অবৈধ কারবার? অভয়ার ঘটনার প্রতিবাদ অরাজনৈতিক থাকুক, বার্তা রাজ্য বিজেপি সভাপতির। ঘোজাডাঙ্গা সীমান্তে সোনা পাচার রুখল বিএসএফ, ধৃত এক ব্যক্তি। ফের জল ছাড়ল ডিভিসি, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা। বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে বিজেপির অভিনব বিক্ষোভ, নিশানায় সুজিত বসু। আসানসোলে এথোরা ব্রিজের নিচে সার্ভিস রোডে ধস, আতঙ্কে পথচারী ও চালকরা। পুজোর অনুদান ফিরিয়ে দিয়ে বিতর্কে রানাঘাটের পুজো কমিটি, প্রশংসা বিজেপির, কটাক্ষ তৃণমূলের। বীরভূমে বিজেপি নেতাদের বেলবন্ডে মুক্তি, থানার সামনে বিক্ষোভ, উত্তেজনা এলাকায়। আবারও ফাঁস কুলটির কবরস্থানের পাশেই বেআইনি কয়লা সাম্রাজ্য। 10-12টি গাড়িতে কয়লা মজুদ, একাধিক ট্রাকে বোঝাই অবস্থায় ধরা পড়ল কালো হীরা, অথচ প্রশাসন নির্বিকার। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতেই চালকদের রুক্ষ আচরণ। আর প্রশ্ন উঠছে, কার আশ্রয় চলছে এই রমরমিয়ে কয়লা কারবার? কুলটির বিধায়ক সরাসরি আঙুল তুলছেন প্রশাসনের দিকে। তিনি ঠিক আর কি বললেন শোনাবো। আবারও ফাঁস কুলটির কবরস্থানের পাশেই গজিয়ে উঠেছে কয়লার অবৈধ সাম্রাজ্য, প্রশাসন নির্বিকার। অবৈধ কয়লার কারবার রুখতে কেন্দ্র হোক কিংবা কেন্দ্রীয় এজেন্সি, যতই ঢাকঢোল পিটিয়ে অভিযানের কথা বলুক, বাস্তবটা রয়ে গেছে আগের মতোই। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত বড়িরা কবরস্থানের পাশেই দিব্যি চলছে বেআইনি কয়লার ডিপো। এ যেন পুলিশের নাকের ডগায় অবাধে বেআইনি কয়লার কারবার। রবিবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র। প্রায় 10 থেকে 12 গাড়ি কয়লা মজুত রয়েছে সেখানে। পাশাপাশি একটি ট্রাকেও বোঝাই অবস্থায় রয়েছে সেই কালো হীরা বলে সূত্রের খবর। যখন ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি ক্যামেরা বন্ধ করতে বলেই চুপ মেরে যান। প্রশ্নের মুখে পড়ে জবাব তো দূর, উল্টে কটু ভাষায় সাংবাদিকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা। गाड़ी में क्या लोड है? क्या लोड है बोलो ना। गाड़ी में क्या लोड है? कच्चा माल है। क्या कच्चा माल है? अंगूर। कौन अंगूर? अंगूर माल है, अंगूर। हाँ? এলাকায় বসে থাকা এক ব্যক্তি স্বীকার করেন, হ্যাঁ এখানে কয়লার ডিপো আছে। আমি যখন এলাম তখন দেখি দাঁড়িয়ে আছে। ডিপোটা কি রয়েছে? কয়লা দেখা যাচ্ছে। যদিও স্থানীয় মানুষজন প্রকাশ্যে মুখ খুলতে নারাজ, কিন্তু আড়ালে জানিয়েছেন নবীন নামের এক ব্যক্তি ওই এলাকায় অবৈধ কয়লার ব্যবসা চালান। শুধু এখানেই নয়, বড়িরা এলাকার কয়লা নিয়মিতভাবে চলে যায় কুলটি বাইপাস সংলগ্ন এক ঘোষবাবুর ডিপোতে। সেখান থেকে তা পাচার হয় বিভিন্ন প্রান্তে। এক বড় চক্র চললেও পুলিশ প্রশাসন কার্যত নীরব। কুলটি থানার ওসিকে ফোনে ওই ট্রাকটি সম্পর্কে জানানো হলে তিনি দায় সারিয়ে দেন কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর ওপর। আর তাই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ট্রাকটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। কিন্তু কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার স্পষ্ট জানিয়েছেন, কোরিয়ারের ভেতরের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে হলেও বাইরের দায়িত্ব রাজ্য পুলিশের। এবং তার সাফ অভিযোগ, প্রশাসনের মদত ছাড়া এই রকম চুটিয়ে অবৈধ কয়লার ব্যবসা চালানো সম্ভবই নয়। আপনার বিধানসভা এলাকায় কুলটির বড়িরা এলাকায় সেখানে আজকে দেখলাম অবৈধ কয়লা একটা ডিপো করা আছে এবং সেখানে ভর্তি করা আছে। তার পাশে একটি ট্রাক রাখা ছিল, আমাদের সন্দেহ যাতে হচ্ছে কয়লা লোড করা ছিল। কারণ তার যে ট্রাকের যে চালক, তাকে জিজ্ঞেস করতে সে উল্টো পাল্টা কথা বললো। সে বললো যে এখানে আঙুর নাকি সে লোড করতে এসছে, তো আঙুর তো নেই। তো আমরা খুলে দেখলাম পরে যে কয়লা সেখানে রাখা আছে। তো কি বলবেন এইভাবে আপনার বিধানসভা এলাকায় এই অবৈধ কয়লা যে চলছে, কি বলবেন? আমরা তো পরপর বিসিসিএল কে, জিএম কে জানিয়েছি, চিঠি লিখেছি, ভিজিলেন্স করিয়েছি, আর ওখান থেকে কয়েকজন যারা ছিল যুক্ত ট্রান্সফার করিয়েছি, ডোজারিং করাচ্ছি যে ইলিগাল মাইন্স আছে। কিন্তু মানে এটা তো আপনি জানেন, হ্যান্ড ইন গ্লোভস অল ওভার, সব জায়গায় চলছে সেরকম। তো তাহলে কি এটা কি বলবেন, এটা পুলিশের কি মানে পুলিশ কি এই ঘটনার সঙ্গে যুক্ত, কি মনে হচ্ছে? মানে সবারই গাফলাতি আছে, হ্যান্ড ইন গ্লোভস। মানে পুলিশের মদত না থাকলে পুলিশের তো কমপক্ষে জানবে কি এটা হচ্ছে, তো ওদের অ্যাকশন, আপনার ফোন করার পরে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া দরকার। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। না, রেড করে সঙ্গে সঙ্গে ধরা উচিত ছিল। প্রশ্ন উঠছে, এই কোল মাফিয়াদের পেছনে আসল রক্ষাকর্তা কারা? পুলিশ নাকি রাজনীতিক, নাকি প্রশাসনের অন্দরের কেউ? পশ্চিম বর্ধমানের মাটিতে এভাবে প্রকাশ্যে বেআইনি ব্যবসা চললেও কার্যত চোখ বন্ধ করে বসে রয়েছে আইন রক্ষকরাই। কে দিচ্ছে এই বেপরোয়া ব্যবসায় ছাড়পত্র? ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।
অভয়ের মৃত্যুকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ অভয়ের পরিবার। এবার তাদের পাশে থাকার বার্তা দিল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানালেন 9ই আগস্ট অভয়ের পরিবারের ডাকা নবান্ন অভিযানে সমর্থন বিজেপির। এই আন্দোলনকে অরাজনৈতিক রাখতে সমস্ত দলকে দলীয় পতাকা ভুলে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আর কি বললেন তিনি শোনাবো। অভয়ার মৃত্যুর তদন্ত নিয়ে অসন্তুষ্ট ও হতাশ অভয়ার বাবা মা। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, পরিবারের পাশে দল থাকবে এবং পার্টির তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে। তিনি বলেন, অভয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন ন্যায়ের দাবিতে। 9ই আগস্ট অভয়ার বাবা মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তা বিজেপি সাধুবাদ জানায়। শ্রমিক ভট্টাচার্য জানান, প্রতিবাদের জায়গায় বিরোধীরা থেমে থাকবে না, তারাও রাস্তায় নামবে। তিনি আরো বলেন, এই আন্দোলনকে অরাজনৈতিক রাখতে সমস্ত দলকে দলীয় পতাকা তুলে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমরা মনে করি অভয়ের মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন। যদি কোনো পুরুষ থাকতো সেও খুন, কিন্তু যেহেতু তিনি মহিলা ছিলেন সেজন্য তিনি একটা ধর্ষণ উপহার পেয়েছেন। পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছে, প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হয়েছে, বায়োলজিক্যাল এভিডেন্সকে ধ্বংস করা হয়েছে, ভেজাইনাল সোয়াবকে যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি, সূর্যাস্তের পর তার অটপসি হয়েছে এবং পানিহাটি শ্মশানঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা হয়েছে। মা বাবা ঢুকতে পারেনি, সেখানে 100 জন মানুষ। কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট, বিরক্ত এবং কিছুটা হলো হতাশ। তারা কিছু কিছু বিষয় আমাকে জানিয়েছেন, সেগুলো আমি আলোচনা করতে পারছি। আমাদের তরফ থেকে যা সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব। ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর তৎপরতায় রুগলো সোনা পাচার। গোপন সূত্রে অভিযানে এক চোরাচালানকারীকে মোটরসাইকেল সহ আটক করে বিএসএফ। উদ্ধার হয় প্রায় 46 লক্ষ টাকা সোনার বিস্কুট। ধৃত ঘোজাডাঙ্গারই বাসিন্দা সুব্রত সরকার। জব্দকৃত সোনা তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে। ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর 102 নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হলো। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা এক চোরাচালানকারীকে মোটরসাইকেল সহ আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় 466.290 গ্রাম ওজনের 3টি সোনার বিস্কিট, যার বাজার মূল্য প্রায় 46,94,000 টাকা। ধৃতের নাম সুব্রত সরকার, সে ঘোজাডাঙ্গারই বাসিন্দা। জব্দকৃত সোনা ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ফের জল ছাড়লো ডিভিসি। মাইথন ও পাঞ্চের জলদার ধারা থেকে ছাড়া হলো মোট 57,000 কিউসেকের বেশি জল। আগের তুলনায় জল ছাড়ার পরিমাণ বেড়েছে। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। জলস্তর বাড়ার আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। ডিভিসি ফের জল ছাড়ল মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে। আগের তুলনায় জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হয়েছে। এদিন মোট 57,330 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 22,562 কিউসেক এবং পাঞ্চেত থেকে 34,768 কিউসেক। নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। জলস্তর বাড়ার আশঙ্কায় চরম সতর্কতায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব বিক্ষোভ বিজেপির। ভিআইপি রোড সংলগ্ন বাঙুরে কলাগাছ পুঁতে প্রতীকী আন্দোলন করলেন বিজেপি কর্মীরা। নিশানায় স্থানীয় বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদী সরব হল বিজেপি। রবিবার সকালে ভিআইপি রোড সংলগ্ন বাঙ্গুরের সার্ভিস রোডে কলাগাছ পুঁতে প্রতীকী বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। লেকটাউন ও বাঙ্গুর এলাকার একাধিক খারাপ রাস্তার বিরুদ্ধে সরব হয়ে স্থানীয় বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুর ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। চারিদিকে বিধাননগর সহ সারা পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তার বেহাল অবস্থা, দেখুন এটা পুলিশ প্রশাসনের কাজ নয়, এটা যেখানে এই বিধায়ক যিনি আছেন 300 মিটার দূরে থাকেন সুজিত বোস, কোন হেলদোল নেই। আজকে মানুষের ভোগান্তি ওনার চোখে পড়ছে না। এই ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটারের ভোট দিয়ে উনি এসছেন পাওয়ারে। 15 বছর ধরে এখানকার বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস এখানকার বিধায়ক। আমাদের সাউথ দমদম পৌরসভা, বিধাননগর কর্পোরেশন, আমাদের 15 বছর তৃণমূল সরকার রয়েছে। অথচ আপনারা দেখুন, বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে 10টা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায়, সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক। আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে 22 তলা বিল্ডিং উঠছে। একটা পাড়ার মধ্যে 22 তলা বিল্ডিং উঠছে। দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে,
হচ্ছে রাস্তাঘাটে এই বেহাল দশা। বড় বড় লরি 20 চাকা 24 চাকা 25 চাকার গাড়ি এখানে ঢোকে রাস্তারও ভাঙচুর ভেঙে চুরে অবস্থা করে দিয়েছে। আসানসোলের এথোরা ব্রিজের নিচে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস, আতঙ্কে পথচারী ও চালকরা। পরপর ধসের ঘটনায় বাড়ছে উদ্বেগ। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গার্ডওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে বিপজ্জনক অংশ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আসানসোলের এথোরা ব্রিজের নিচে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস নামায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরপর ধসের ঘটনায় আতঙ্কিত যানবাহন চালক ও পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আপাতত ধসের অংশ গার্ডওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সকালে আমরা খবর পেয়েছি এরকম একটা এথোরা যাওয়ার রাস্তায় ধস নেমেছে। আমরা প্রধান সাহেবকে জানিয়েছি, সে বলেছে যে ওখানে যাও, ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে। আর আমাদের এথোরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা, যারা দিনের বেলায় পার হচ্ছে ভেবো না যে রাতে ওরকমই থাকতে পারে যা পরিস্থিতি। তার জন্য সবাইকে বলবো যে রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে, কোথায় কী হচ্ছে বোঝা যাচ্ছে না। কেন জাতীয় সড়কে এরকম বারবার ঘটনা ঘটছে, সেই নিয়ে তো কতটা আতঙ্কিত? বারবার ঘটনা ঘটছে বলতে এক তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে এবারে মাটির তলায় কী হয়ে আছে, কখন পুরনো কী কাজ হয়েছে এটা কেউ জানে না। তাই জনসাধারণের কাছে অনুরোধ, যখন আপনারা পারাপার হবেন একটু দেখে শুনে পারাপার। ন্যাশনাল হাইওয়ে পেট্রোল থেকে বলছিলাম, এটা একটা পাইপ লাইনের লাইন গেছে নিচে দিয়ে, পুশিং হয়েছে, জ্যাক পুশিং, তো ওইটারই গেছে, মাটিটা আলগা হয়ে গেছে, ওটার জন্যই ধসে গেছে। যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি, আমরা সেফটি দিয়ে দিই, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সবাই আসছে, এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা হবে। পুজোর অনুদান ফিরিয়ে দিয়ে বিতর্কে কেন্দ্রের রানাঘাটে চারের পল্লী পুজো কমিটি। এই পুজো কমিটি এবছর রাজ্য সরকারের দেওয়া 1,10,000 টাকার অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারে তাদের পুজোর ভাবনা কালের বোধন। বাজেট বড় হলেও সরকারি টাকার প্রয়োজন নেই, সাধুবাদ বিজেপি বিধায়কের। পাল্টা কটাক্ষ তৃণমূলের। রাজনীতির কেন্দ্রে এখন পুজোর চাঁদা। কি বলছে দুই পক্ষ শুনে নেব। রাজ্য সরকারের পুজোর অনুদান গ্রহণ না করে রাজনৈতিক বিতর্কে জড়ালো নদিয়ার রানাঘাট চারের পল্লী পুজো কমিটি। প্রায় 75 বছরের পুরনো এই পুজো কমিটি এবছর রাজ্যে সরকারের দেওয়া 1,10,000 টাকার অনুদান নিতে অস্বীকার করেছে। তাদের দাবি, এবারের ভাবনা কালের বোধন এবং পুজোর বাজেট অনেক বড় হলেও সরকারি টাকা নেবেন না। এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। তিনিও বিজেপি নেতা সোমনাথ কর অভিযোগ করেন, রাজ্য কোষাগার ফাঁকা থাকলেও করদাতার টাকায় ভোট রাজনীতি করছে রাজ্য সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা সনদ চক্রবর্তী বলেন, এটি ব্যতিক্রমী ঘটনা। হাজার হাজার ক্লাবকে সহায়তা করছে রাজ্য সরকার যাতে সবাই ভালোভাবে উৎসব পালন করতে পারে। বিজেপি মূলত দুর্গাপুজো নিয়ে আপত্তি রয়েছে বলেই কটাক্ষ তার। মুখ্যমন্ত্রী এইসব ক্লাব বারোয়ারিগুলোকে টাকা কতদিন হলো, কয়েক বছর ধরে দিচ্ছেন। তার আগেও তো বাঙালির সার্বজনীন এই দুর্গোৎসব হয়েছে, পাড়ার লোকেরা সকলে মিলে চাঁদা কেটে তারা পুজো পরিচালনা করেছেন, আমরাও করেছি বিভিন্নভাবে। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকা, এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি সকলের সমবেত টাকা, এটা একটা সরকারি প্রকল্পের টাকা। সেই ক্ষেত্রে এটা এইভাবে কিছু কিছু ক্লাব বারোয়ারিগুলোকে দেওয়া হচ্ছে, যে ক্লাব বারোয়ারিগুলো প্রকৃতপক্ষে পাওয়ার উপযুক্ত। গ্রামেগঞ্জের দিকে সেগুলো গিয়ে তাকিয়ে দেখবেন যে সেখানে অনেক মহিলাদের দ্বারা পরিচালিত ছোট ছোট পুজো আছে, যেখানে এই টাকাগুলো পেলে হয়তো তাদের সত্যি সুরাহা হতো, সেই সমস্ত প্রান্তিক এলাকাগুলোতে দিলে ভালো হতো। কিন্তু কলকাতার ক্লাব, আপনি ভাবতে পারছেন যে কলকাতার এক একটা ক্লাব যেখানে একটা মানে ডান্সের প্রোগ্রাম করাতে 2-2.5 লাখ 3 লাখ টাকা লেগে যায়, সেই সমস্ত জায়গাতে সরকারি টাকার এই অপব্যবহার হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোগুলোকে যে অনুদান তিনি শুরু করেছেন, বাংলার দুর্গা পুজো অন্য মাত্রা পেয়েছে। শুধু কলকাতায় কার্নিভাল নয়, দুর্গা পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি টাকার যেভাবে বিনিয়োগ হচ্ছে, রাজ্যে ব্যবসা হচ্ছে। আমরা বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসবে আমরা সবাই মিলিত হই। দুর্গা পুজো এখন আর 5 দিনের পুজো নেই, 10 দিন 12 দিন 15 দিন ধরে দুর্গা পুজোয় মানুষ একদম মিলন উৎসবে পরিণত করে। এক্ষেত্রে রানাঘাটের একটি বারোয়ারি বিগত বছরেও তারা পূজা অনুদান নেয়নি,
অনেক রকম গতবার থেকে রাজনৈতিক উস্কানি ছিল, সারা বাংলাতে বিক্ষিপ্ত ঘটনা এটা। 45,000-এর বেশি বারোয়ারিকে এই অনুদান দেওয়া হয়, দু একজনকে নিল না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা বলতে চাই আজকে প্রায় 100% বারোয়ারি বা ক্লাব এই দুর্গাপুজোর অনুদান নেয় এবং এই অনুদানের মধ্যে দিয়ে বাংলার দুর্গাপুজোর আকর্ষণ আরও বেড়েছে, আরও বেশি করে মানুষ দুর্গাপুজোর সঙ্গে মিলিত হয়েছে এবং বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই টাকাটা পাওয়ার ফলে বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই দুর্গাপুজো তারা পরিচালিত করতে পারছে। ভাবনাটাই তো স্বাভাবিক, যেখানে দিয়ে দিতে পারে না, যেখানে 26,000 যুবক যুবতীর চাকরি চলে যায়, সেই সরকারের মুখ্যমন্ত্রী বড়াই করে অনুদান দেয়। আর অনুদান তো মানে নিলামে টাকা অনুদান, 80 নেবে, 85 নেবে, 90 নেবে, 95 নেবে, 1 লাখ না 1,10,000, এ কি নিলাম নাকি? দুর্গা উৎসব একটা আমাদের কত ঐতিহ্যশালী, সেটাকে নিলামে পরিণত করে দিল। খুব স্বাভাবিকভাবে এটাকে চারেরপল্লী স্পোর্টস কালচার অ্যাসোসিয়েশন তারা প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চারেরপল্লীরা রাজ্যের অনেক পুজোই কমিটির প্রত্যাখ্যান করবে। বীরভূমে বিজেপি নেতাদের বেল বন্ডে মুক্তির পর উত্তেজনা। সিউড়ি থানা থেকে ধ্রুব সাহা সহ 18 জন মুক্তি পেতে থানার সামনে শুরু বিক্ষোভ। পরে এসপি অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ করে বিজেপি। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এক প্রকারে উত্তেজনাপূর্ণ। বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ 18 জনকে বেলবন্ডে জামিনে মুক্তি দেওয়া হলো সিউড়ি থানা থেকে। এরপরই থানা চত্বরে শুরু হয় বিজেপির বিক্ষোভ। পরে এসপি অফিসের সামনে চলে অবস্থান বিক্ষোভ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, তৈরি করা হয়েছে ব্যারিকেড। বিজেপির নেতারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রসঙ্গত গতকাল বিজেপি কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। সেই ঘটনায় পুলিশ 26 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 8 জনকে আদালতে তোলা হলে 1 জনের 2 দিনের পুলিশি হেফাজত ও বাকি 7 জনের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত হয়। বাকি 18 জনকে বেল বন্ডে মুক্তি দেয় সিউড়ি থানা। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দেখুন, অত্যন্ত জঘন্য ব্যাপার। গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় পুরো ভেঙে পড়েছে। বীরভূমে গণতন্ত্র বলে কিছুই নাই। পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে গেছে। আর 24 ঘন্টা কোনো কেস, কি কেস দিয়েছে, কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না, আটকে রাখলো থানাতে কোনো পরিষেবা নাই, কোনো খাবার দেওয়া হয়নি, কোনো মশা মারা, কোনো মশা আজকে যেমন কালকে ডেঙ্গু হয়ে যায়, অবাক হওয়ার কিছু নাই। এখানে বাথরুম একটা রাজনৈতিক কর্মী, আমরা কেউ আসামি নয়, রাজনৈতিক কর্মী আমরা আছি। বাথরুম জঘন্য গন্ধ, একটা কাপ চাও দেয়নি এই থানার পুলিশ, শুধু তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে। এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একই সঙ্গে ছিলাম আমরা, একই কর্মসূচিতে ছিলাম আমরা, কিন্তু কিছু লোককে জেলে পাঠালো, কিছু লোককে বেলে দিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। দেখুন, গতকাল ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা তারা কি কারণে পথ অবরোধ করছিল, কি কারণে অবস্থানে বসেছিল? তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধারের ডিভাইড ওয়ালের প্রায় 30 মিটার এই এলাকাতে বিরাট ফাটল দেখা দিয়েছে। তার কারণ ডিভাইড ওয়ালের নিচের যে ভিত বা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের সিট ওয়ালের উপর যে বালি বা বোল্ডারের যে ভিত ছিল, অবৈধ বালি খননের জন্য ডাউনস্ট্রিমে 200, 300, 400 মিটারের মধ্যে অবৈধ বালি খননের জন্য রিভার ফ্লো রেট্রোগেশন হচ্ছে। অর্থাৎ যে নদী তার প্রবাহমানতা মেনে আপস্ট্রিম থেকে গেট খুলে দিলে জল চলে যাওয়ার কথা সাঁইথিয়ার দিকে, এত বালি খাদান হয়েছে 200-300 মিটারের মধ্যে, প্রোগ্রেশনের বদলে রেট্রোগেশন হয়েছে, উল্টো দিকে জল এসে ধাক্কা মারছে ব্রিজে। তার ফলে ডিভাইড ওয়ালের নিচের যে ভিত, সেই ভিত নড়ে গেছে, বালি সরে গেছে, 30 মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।